আবারও কি বাংলাদেশ সেনা শাসনের পথে কারা নেতৃত্ব দিচ্ছেন? 5 অগাস্ট 2024 থেকে জ্বলছে বাংলাদেশ। যে শীর্ষ জেনারেলদের চাকরিচ্যুত করা হয়েছিল তারা কি আসলে চুপচাপ বসে আছেন, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে বড় কোনো সামরিক অভ্যুত্থানের নীল নকশা? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং ডক্টর ইউনূসের বিদায়ের পর নির্বাচিত সরকারের ভেতরেই কেন এত তীব্র অস্বস্তি? বাংলাদেশ কি তবে 1-11 মতো আরেকটি ছদ্মবেশী সেনা শাসনের মুখোমুখি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের প্রতিটি সেক্টরে যে ওলটপালট শুরু হয়েছিল তার সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছিল বাংলাদেশ সেনাবাহিনীতে। সরকার পতনের পরপরই বাংলাদেশ সেনাবাহিনীতে একাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বাধ্যতামূলক অবসর, বরখাস্ত বা পদচ্যুত হন। যদিও কতজন শীর্ষ জেনারেল চাকরি হারিয়েছেন তার কোনো একক সুনির্দিষ্ট সরকারি তালিকা আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, তবে নিশ্চিতভাবে বেশ কিছু জেনারেলের চাকরি হারানোর তথ্য পাওয়া যায়। যেমন শীর্ষ জেনারেলদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম 2024 সালের সেপ্টেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী, তাকেও একই প্রক্রিয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। মেজর জেনারেল হামিদুল হক, তিনিও বাধ্যতামূলক অবসরের শিকার হন। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়। মেজর জেনারেল জিয়াউল আহসান, তাকেও চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় এবং একই সাথে তাকে আটক করা হয়। মেজর জেনারেল কবির আহমেদ, তাকে বিচারের আওতায় আনবার একটা প্রক্রিয়া যখন চলছিল অন্যান্য সামরিক কর্মকর্তাদের, যেমন এই মুহূর্তে ক্যান্টনমেন্টের ভেতরে একটি সাব জেল আছে, যে সাব জেলে বন্দী করা রাখা হয়েছে সামরিক কর্মকর্তাদের, তাদের মধ্যে মেজর জেনারেল কবির আহমেদও ছিলেন, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। সবশেষ তাকে আর আটক করা যায়নি, তিনি যে কোনো ভাবে দেশ ত্যাগ করে বিদেশে চলে গেছেন। আমরা যাদের নাম বললাম এর বাইরেও পরবর্তী সময়ে সেনাবাহিনীতে আরো অসংখ্য রদবদল, বদলি ও অবসর হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই শীর্ষ সামরিক কর্মকর্তাদের চাকরি থেকে সরানো হলো, তারা এখন কোথায়? তারা কি ঘরে বসে সাধারণ মানুষের মতো সময় কাটাচ্ছেন? তারা ম্যাক্সিমাম ভারতে আছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। কিন্তু তারা যে চুপচাপ বসে আছেন এটি যদি ভাবেন তাহলে ভুল ভাবছেন। পর্দার পেছনের খবর এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বরখাস্তকৃত এবং চাকরিচ্যুত অফিসাররা মোটেও বসে নেই। তারা ভেতরে ভেতরে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছেন। তাদের এই গোপন তৎপরতা ও কাজের চূড়ান্ত ফল হিসেবে বাংলাদেশে হয়তো যে কোনো মুহূর্তে ভর করতে পারে সরাসরি বা পরোক্ষ সেনা শাসন। অন্যদিকে রাজনৈতিক ফ্রন্টের দিকে তাকালে দেখা যাবে যে দেশ আজ এক মারাত্মক এবং অভূতপূর্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস অত্যন্ত মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। তার ইচ্ছে ছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকার, কিন্তু দেশের জটিল পরিস্থিতি এবং নানামুখী চাপের কারণে তিনি বেশি দিন টিকতে পারেননি। অবশেষে ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসন একটি নির্বাচন দিতে বাধ্য হয়। কিন্তু তথাকথিত এই নির্বাচিত সরকারকে কি আপনারা আজ খুব স্বস্তিদায়ক অবস্থায় দেখছেন? একেবারেই না। যে দলটির সরকার আজ প্রতিষ্ঠিত হয়েছে সেই দলের ভেতরে আজ দারুণ অস্বস্তি, তীব্র ক্ষোভ এবং কুন্দল কাজ করছে। এর মূল কারণ হলো দলের যেসব নেতাকর্মী বা ত্যাগী নেতৃত্ব দীর্ঘদিন রাজপথে মার খেয়েছেন, জেল খেটেছেন এবং চরম ত্যাগ স্বীকার করেছেন, তারা আজ বলতে গেলে সরকারে বা দলে কোনো মূল্যায়ন বা দায়িত্বই পাননি। বরং এমন সব অপরিচিত এবং অনভিজ্ঞ লোকজনকে বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে যে আজ 5 মাস পার হয়ে গেলেও দেশের সাধারণ মানুষ তো দূরের কথা, দলের কর্মীরাও তাদের অনেকের নাম পর্যন্ত এখনো বলতে পারবে না। এই পুরো বিষয়টি আসলে একটি গভীর দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ। অন্যদিকে যে গোষ্ঠীটি আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল সেই গোষ্ঠীটি কিন্তু অত্যন্ত সক্রিয়। তারা পর্দার আড়ালে এমন কিছু ছক পুষছে যে ছকে আওয়ামী লীগকে পতন ঘটানো হয়েছিল, বিএনপিকে, এই যে একটা ব্যর্থ সরকার, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, ত্যাগী নেতারা দায়িত্ব পায়নি, অপরিচিত আনকোরা লোকজন দায়িত্ব পেয়েছে, বিএনপি যাতে ব্যর্থ হয় এমন, এটি আমরা বলছি যে দেশি বিদেশি ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রের ফলে এই সরকার যখন কোনো কাজ করতে পারবে না, সেই গোষ্ঠীটি আওয়ামী লীগকে যারা পতন ঘটিয়েছিল, জামাত এবং অন্যান্য সাথে দেশি বিদেশি শক্তি, তারা বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করবে, সেই ছকটাও আঁকা হচ্ছে বা নেপথ্যে কাজ চলছে। সেই উগ্রপন্থী গোষ্ঠীটি বা সরকার পতনকারী গোষ্ঠীটি কিভাবে কাজ করছে দেখুন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আজ 5 মাস পার হয়ে গেছে, কিন্তু তারা জনগণের দৃশ্যমান কোনো উল্লেখযোগ্য কাজ করতে পারে নাই। আজ থেকে 2 বছর আগে আওয়ামী লীগ সরকার যেভাবে দেশ চালিয়েছিল, দেশের আইন শৃঙ্খলা এবং অর্থনীতি যেভাবে সচল রেখেছিল, একটি স্থিতিশীল বাংলাদেশ রেখেছিল, বর্তমান সরকারের মধ্যে তার ছিটে ফোটাও নেই। 5 মাসে এই সরকার একটিও বড় বা সফল কাজের উদাহরণ সৃষ্টি করতে পেরেছে কি? কেউ বলতে পারবেন? পারবেন না। কাজেই মাত্র 5 মাসের মাথাতেই দেশের ভেতরে এবং প্রশাসনের ভেতরে একটা বড় ধরনের পরিবর্তনের চাপা উত্তেজনা ও ক্ষোভ কাজ করছে। মানুষ বিকল্প খুঁজতে শুরু করেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় ও জনপ্রিয় দল আওয়ামী লীগের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলবল সহ বাংলাদেশে ফিরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তিনি যদি দেশে ফিরে আসেন তবে রাজপথ যে আবার উত্তপ্ত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। 2006 সালের সেই লগি বৈঠা আন্দোলন এবং চরম সহিংস পরিস্থিতি আমরা আবারও দেখতে পাবো। দেশ চলে যাবে এক গৃহযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতিতে। দেশ যদি এমন চরম অস্থিতিশীলতার দিকে যায় তবে উদ্ধার করবে কে? অনেকেই ভাবছেন 2007 সালের মতো আবারও কোনো 1-11 মডেলের তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা, কিন্তু সেখানেও একটি বড় সমস্যা তৈরি হয়ে গেছে। সদ্য বিদায়ী ডক্টর ইউনূসের পরিষদে থাকা তথাকথিত সুশীল সমাজ বা সুশীল ব্যক্তিরা সেই 1-11 মডেলের গ্রহণযোগ্যতা জনগণের কাছে পুরোপুরি নষ্ট করে ফেলেছেন। সুশীলদের ওপর দেশের মানুষের আর কোনো ভরসা নেই। তাহলে উপায় কি? বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী ছাড়া আর কোনো বিকল্প বা উপায় আজ দেশের সামনে খোলা দেখা যাচ্ছে না। যেমনটা আমরা আগেই বলেছি যে চাকরিচ্যুত ও ক্ষুব্ধ সামরিক কর্মকর্তারা বসে নেই, তারা কাজ করে যাচ্ছেন এবং এর ফলশ্রুতিতে বাংলাদেশ হয়তো খুব শীঘ্রই একটি ব্যতিক্রমী রাজনৈতিক অধ্যায় দেখতে যাচ্ছে। আর তা হলো সেনা শাসনের অধীনে গণতন্ত্রের জন্য একটি নতুন নির্বাচন। সেখানে বর্তমান সেনাপ্রধান থাকতেও পারেন, নাও পারেন। অর্থাৎ সরাসরি সামরিক হস্তক্ষেপে শান্তি ফিরিয়ে এনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাওয়া। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে পর্দার আড়ালে যে বড় কিছু ঘটছে তা নিশ্চিত। নাটকীয় পতন থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। কেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে থামানো অসম্ভব? 2024-এর সেই অবিশ্বাস্য অগাস্টের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কেউ কি কখনো কল্পনা করতে পেরেছিল যে 1.5 দশক ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এমন নাটকীয় পতন ঘটবে? মাত্র কয়েকটা দিনের ব্যবধানে পুরো দৃশ্যপট বদলে গিয়েছিল। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ 2 বছর পর 2026 সালে দাঁড়িয়ে বাংলাদেশের বাতাসে কি এক নতুন বার্তা ভাসছে? যে আওয়ামী লীগকে মাঠ থেকে পুরোপুরি মাইনাস করার ছক কষা হয়েছিল, সেই দলকে আবার ফিরে আসছে রাজকীয় ভঙ্গিতে। কেন বলা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আসা আর ঠেকিয়ে রাখা যাবে না? আজ কোনো আবেগ নয়, ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণের নিখুঁত বিশ্লেষণ করব আমরা এই ভিডিওতে। দর্শক, আমাদের ঘটনার গভীরে যেতে হবে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে 2024 সালের শেষ দিকে এসে আওয়ামী লীগ সরকার জনগণের একটি বড় অংশের কাছে বেশ অজনপ্রিয় হয়ে পড়েছিল। দীর্ঘদিনের ক্ষমতা, কিছু প্রশাসনিক ভুল ত্রুটি এবং অভ্যন্তরীণ কিছু সংকটের কারণে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। পতনকারীরা সাধারণ মানুষের এই ক্ষোভকে খুব চতুরতার সাথে ব্যবহার করেছিল। তারা জানতো শুধু রাজনৈতিক আন্দোলন দিয়ে এই সরকারকে হটানো সম্ভব নয়, তাই তারা আশ্রয় নিয়েছিল ইমোশনাল ব্ল্যাকমেইলের। আন্দোলনের শেষ দিকে পতনকারীরা নিজেরাই মানুষ মেরে সেই লাশের উপর দাঁড়িয়ে পাবলিক সেন্টিমেন্ট বা জন আবেগ নিয়ে খেলা শুরু করে। সাধারণ ও নিরপরাধ মানুষের আবেগ ও অনুভূতিকে পুঁজি করে তারা পুরো আন্দোলনকে একটি সহিংস রূপ দেয়, যার ফলে সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে সরকার পতন আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য হয়েছিল। কিন্তু সেই আবেগের জোয়ারে ভেসে যাওয়ার দিন এখন কিন্তু শেষ। বিগত 2 বছরে সময় অনেক গড়িয়েছে, আর সময়ের সাথে সাথে মানুষের চোখের সামনে থেকে অন্ধকারের পর্দা সরে গেছে। বাংলাদেশের মানুষ এখন আস্তে আস্তে বুঝতে পেরেছে যে 2024 সালের সেই ঘটনাটি আসলে কোনো সাধারণ গণ অভ্যুত্থান ছিল না, বরং তা ছিল সুদূর প্রসারী এবং পরিকল্পিত একটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গভীর ষড়যন্ত্র।
কেন মানুষ আজ এটা বুঝতে পারছে? কারণ গত 2 বছরে এই তথাকথিত পরিবর্তনের বাংলাদেশ আজ পুরোপুরি লন্ডভন্ড হয়ে গেছে। আগের সেই উন্নয়নশীল, উদীয়মান ও ইতিবাচক বাংলাদেশের আজ ছিটে ফোটাও অবশিষ্ট নেই। অর্থনীতি ধসে পড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আর চারিদিকে শুধুই সাধারণ মানুষের হাহাকার। এই যে খেয়াল করুন, বন্যা, চট্টগ্রাম, সিলেট, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ওদিকে উত্তরবঙ্গে বন্যায় মানুষ ভাসছে। অথচ সরকার প্রধান কোথায় কি করছে আপনারা নিশ্চয়ই দেখছেন, যার কারণে মানুষ হাহাকার করছে। পতনকারীরা সাধারণ মানুষকে একটি সুন্দর ও সুশাসনের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। নিয়ম বলে, যারা আগের সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে তারা যদি জনগণের সামনে আগের চেয়ে ন্যূনতম সুশাসন উপহার দিতে পারত, তবে হয়তো তারা আওয়ামী লীগকে চিরতরে দেশের রাজনীতি থেকে -2 ফর্মুলায় ফেলে দিতে পারত। কিন্তু সুশাসন তো দূরের কথা, আজকের বাস্তবতায় আওয়ামী লীগ আমলের শতভাগের 1 ভাগও ইতিবাচকতা কোথাও খুঁজে পাওয়া যায় না। মানুষ এখন প্রতিদিন আগের সেই স্থিতিশীল দিনগুলোর কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলছে। এখন প্রশ্ন আসতে পারে যে 2024-এর সেই অজনপ্রিয় আওয়ামী লীগ সরকার পতনের পরপরই হঠাৎ করে কয়েক মাসের পর থেকেই এত জনপ্রিয় হয়ে উঠতে শুরু করলো কেন? আওয়ামী লীগ কি এমন জাদুকরি চাল চাললো? বাস্তবতা হলো, আওয়ামী লীগ কার্যত নাটকীয় বা সহিংসতা কিছুই করেনি। আসলে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেনি বলতে গেলে বলা যায়। তারা কোনো প্রতিশোধের রাজনীতি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতেও কিন্তু যায়নি। চরম উস্কানির মুখেও তারা সহিংসতার পথে না গিয়ে শুধুমাত্র ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তারা জানতো সত্য একদিন প্রকাশ পাবে। এর মাঝে দলটির পক্ষ থেকে কেবল কিছু শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হয়েছিল ইউনূসের আমলেও, কিন্তু দেখা গেল সেই সাধারণ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীরা তৎকালীন ইউনূস প্রশাসনের কাছ থেকে এবং বর্তমান তারেক রহমান সরকারের প্রশাসনের কাছ থেকেও সীমাহীন বাধার সম্মুখীন হয়েছে। এক পর্যায়ে তো রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে ইউনূস সরকার দলটির কার্যক্রম পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী, রাজনীতিতে চাপিয়ে দেওয়া বাধা এবং নিষিদ্ধতার রাজনীতি সবসময় হিতে বিপরীত ফল আনে। এই বাধা এবং অন্যায় নিষেধাজ্ঞা ভাঙার জেদি আজ আওয়ামী লীগকে জনগণের চোখে মজলুম এবং পুনরায় তুমুল জনপ্রিয় করে তুলেছে। ভারত ও বাংলাদেশের রাজনীতিতে একটি বড় প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের পরিণতি কি ভারতের জাতীয় কংগ্রেসের মতো হবে? আমরা জানি ভারতের কংগ্রেসে বর্তমানে তীব্র নেতৃত্ব সংকট রয়েছে, যার কারণে তারা শক্তিশালী বিজেপির সামনে দাঁড়াতে পারছে না। আওয়ামী লীগেও কিন্তু শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব আজও তৈরি হয়নি। তিনি দলের মূল চালিকা শক্তি। যদি বাংলাদেশে ভারতের বিজেপির মতো শক্তিশালী, দূরদর্শী ও জনমুখী কোনো রাজনৈতিক দল থাকতো যারা দেশকে উন্নয়নের এক ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারত, তাহলে হয়তো আওয়ামী লীগের বিকল্প ভাবা যেত। কিন্তু বর্তমান বাংলাদেশে সেই বিকল্প কোথায়? 24-এর সরকার পতনকারীদের চূড়ান্ত লক্ষ্য কিন্তু কেবল ক্ষমতা দখল ছিল না, তাদের আসল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে শারীরিকভাবে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া বা হত্যা করা। কারণ তারা জানতো শেখ হাসিনা বেঁচে থাকলে আওয়ামী লীগকে ধ্বংস করা অসম্ভব। কিন্তু প্রবাদ আছে না, রাখে আল্লাহ মারেকে। সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তিনি আজও বেঁচে আছেন। আর তিনি বেঁচে আছেন বলেই আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ও সমর্থক আবারও ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছে বা স্বপ্ন দেখছে। আমরা যদি পুরো এই সমীকরণটি মেলাই তবে দেখতে পাবো, প্রথমে ইউনূস সরকার ও পরে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের যে ভয়াবহ দুঃশাসন, অব্যবস্থাপনা এবং দেশের বর্তমান বিপর্যয়, সেটিই মূলত আওয়ামী লীগকে জনগণের কাছে আবার অপরিহার্য করে তুলেছে। মানুষ এখন বুঝতে পারছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক মুক্তি রক্ষা করতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আজ যারা আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত, এনসিপি, ফ্যাসিস্ট করেন সারাদিন, কিংবা আওয়ামী লীগ কোনোদিন ফিরতে পারবে না, আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগের বিচার করতে হবে, কিসের উপর দাঁড়িয়ে আপনারা বিচার করবেন?
আওয়ামী লীগের এই যে সুশাসন, বারবার বারবার বলা হয় যে আওয়ামী লীগের যে স্থিতিশীল বাংলাদেশ, আমরা এটি স্বীকার করে নেই যে আওয়ামী লীগের সময় কিছু ভুলভ্রান্তি ছিল, কিন্তু সেই সময়ের যে স্থিতিশীল বাংলাদেশটা ছিল তার সিটে ফোটাও কিন্তু আপনারা উপহার দিতে পারেননি। আপনারা কিসের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট করে দূরে রাখবেন, আওয়ামী লীগের বিচার করবেন, আওয়ামী লীগকে রাজনীতিতে আর ফিরতে দেবেন না? বাংলাদেশের জনগণের কিন্তু ইতিমধ্যেই দেখা হয়ে গেছে, 2 বছর ইউনূসকে দেখা হয়ে গেছে, তারেক রহমানের সরকারকে দেখা হয়ে গেছে যে আপনাদের কি রূপ। কাজেই বাংলাদেশের জনগণ বুঝে গেছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আওয়ামী লীগকে কেন প্রয়োজন। আজ অতীতের সব ভুল ত্রুটি চুকিয়ে জনগণের এই তীব্র আকাঙ্ক্ষা এবং বর্তমান শাসকদের সীমাহীন ব্যর্থতার উপর ভর করেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটছে। আর ঠিক এই কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় আসা এখন সময়ের ব্যাপার মাত্র, যে কোনো শক্তি দিয়ে আর ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। আমি খানিক আগে একটা কথা বলছিলাম যে আওয়ামী লীগের নেতৃত্ব বা শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব তৈরি হয়নি, কিন্তু তৈরি হতেও কিন্তু সময় লাগবে না। এবার যদি শেখ হাসিনা আসেন, দায়িত্বে আসেন, সরকারে আসেন, তিনি নিশ্চয়ই নেতৃত্ব তৈরি করবেন। আর নেতৃত্ব তৈরি হয়ে যায়, ভারতের কংগ্রেসের নেতৃত্ব তৈরি হয়নি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা সেইভাবে গড়ে উঠতে পারেননি, সেটি হয়তো ভিন্ন বিষয়। কিন্তু আমি বাংলাদেশের একটি উদাহরণ দিয়ে শেষ করব। শেখ হাসিনা যখন 1981 সালে বাংলাদেশে ফিরে এলেন, তখন তার রাজনৈতিক অভিজ্ঞতা কি ছিল কিংবা তার বয়স বা কি ছিল? তিনি মাত্র 34 বছর বয়সের একজন তরুণী বলতে পারেন। সেই তরুণী আওয়ামী লীগের হাল ধরলেন, দীর্ঘ এই কাদা মাটির, এই বাংলার মাটিতে ঘুরে বেড়ালেন, টেকনাফ থেকে তেতুলিয়া, মানুষের মন জয় করলেন, একটি পর্যায়ে ক্ষমতায়ও এলেন। সেটি হয়তো দীর্ঘ সময় লেগেছে, 75-এর পরে 21 বছর সময় লেগেছে। কিন্তু শেখ হাসিনার কিন্তু রাজনৈতিকভাবে খুব বেশি অভিজ্ঞ যে ছিলেন তিনি তা নয়, কিন্তু তিনি বাংলাদেশের স্থপতির কন্যা, এলেন, তিনি তৈরি হয়ে গেলেন। আজকে ধরুন শেখ হাসিনাকে সরিয়ে দিত, কুচক্রীরা সরিয়ে দিত, তারপরে কিন্তু তৈরি হয়ে যেতই, হয়তো তার পুত্র তৈরি হয়ে যেত, তার কন্যা তৈরি হয়ে যেত। কংগ্রেসের বিষয়টা একদম ভিন্ন বিষয়, আওয়ামী লীগের বিষয়টা ভিন্ন বিষয়। তো কাজেই আমরা যে আলাপটা করছিলাম যে আওয়ামী লীগকে আসলে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। শেখ হাসিনার আসা, দেশে আসা, ক্ষমতায় আসা, রাজনীতিতে আসা, কোনো কিছুই আটকে রাখা যাবে না। ওই যে বলেছি যে আপনারা কিসের উপর দাঁড়াবেন? আপনারা আওয়ামী লীগের ওই সময়ের থেকে ন্যূনতম ভালো কিছু করতে পেরেছেন? পারেননি। কাজেই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে দূরে রাখা অসম্ভব। আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসবে। শেখ হাসিনার প্রথম রাজনৈতিক কর্মসূচি কেমন হতে যাচ্ছে? 24 অগাস্ট বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব অধ্যায়। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। তারপর কেটে গেছে প্রায় 2 বছর। এই দীর্ঘ সময় আওয়ামী লীগের ভেতরে বাইরে চলেছে নানা হিসেব নিকেশ, অপমান আর স্তব্ধতা, কিন্তু অবশেষে নীরবতা ভেঙেছে। ক্ষমতাচ্যুত হবার প্রায় 2 বছর পর নিজের প্রথম রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন শেখ হাসিনা। আর এই কর্মসূচি কোনো প্রতিশোধের নয়, কোনো সশস্ত্র লড়াইয়ের নয়, বরং সম্পূর্ণ এক আইনি ও রাজনৈতিক পথ। ডিসেম্বরে সশরীরে দেশে ফিরে বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ। যারা ভাবছেন এটা শেখ হাসিনার পরাজয় বা আত্মসমর্পণ, তারা রাজনীতির গভীর চালটা বুঝতে ভুল করছেন। প্রখ্যাত 21 পদকপ্রাপ্ত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং সম্পাদক স্বদেশ রায়ের গভীর রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে এক বিস্ফোরক সত্য। গতকাল তার নিজস্ব পোর্টাল সারাক্ষণে তিনি এই নিবন্ধটি লিখেছেন। এই নিবন্ধের আলোকেই আমরা কথা বলতে চাই। সমাজবিজ্ঞানে যেমন 2 আর 2 4 হয় না, রাজনীতির সমীকরণও তেমন সরল নয়। কেন দীর্ঘ 2 বছর সময় নিলেন তিনি? কেন এই আত্মসমর্পণই আসলে প্রতিপক্ষের দিকে ছুড়ে দেওয়ার সবচেয়ে বড় রাজনৈতিক চাল বা মাস্টার স্ট্রোক? আজ আমরা প্রতিটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব এই ঐতিহাসিক মোড়কে। পুরো ভিডিওটি না দেখলে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির আসল রূপটি আপনার অধরায় থেকে যাবে। প্রথম যে প্রশ্নটি সবার মনে আসবে, শেখ হাসিনা কেন এই রাজনৈতিক কর্মসূচি দিতে প্রায়
2 বছর সময় নিলেন। দেখুন, জনগণের ভেতর থেকে গড়ে ওঠা একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের যে কোনো কারণেই হোক না কেন, যখন কোনো রাজনৈতিক বিপর্যয় ঘটে তখন 2 বছর সময় কিন্তু খুব বেশি সময় নয়। কোনো নেতা বা বিশেষজ্ঞ শ্রেণী হয়তো তাৎক্ষণিকভাবে বা দ্রুত একটা বিপর্যয়ের কারণ বুঝতে পারেন, কিন্তু একটি রাজনৈতিক দলের মূল প্রাণ শক্তি কারা? তারা সাধারণ কর্মী। সেই তৃণমূল কর্মীদের কাছে বিপর্যয়ের মূল কারণ স্পষ্ট হতে, ধাক্কা সামলে উঠতে এবং বাস্তবতাকে মেনে নিতে একটা সময়ের প্রয়োজন পড়ে। আওয়ামী লীগের মতো দল যা কোনো প্রাসাদ বা সামরিক ছাউনি থেকে তৈরি হয়নি, যা একেবারে জনগণের ভেতর থেকে লড়াই সংগ্রামের মাধ্যমে গড়ে উঠেছে। তাদের সব ধরনের বিপর্যয়কে রাজনৈতিক বিপর্যয় হিসেবেই মেনে নিতে হয়। আর সেই ধাক্কা কাটিয়ে ওঠার জন্যই এই 2 বছরের সময়টা ছিল অত্যন্ত জরুরি ও কৌশলগত। স্বাধীনতার পর 2024 সালের আগে আওয়ামী লীগ সবচেয়ে বড় বিপর্যয়ে পড়েছিল 1975 সালের 15 আগস্ট। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সেদিন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। দৃশ্যত সেটা ছিল একটা সামরিক অভ্যুত্থান, যেখানে বিপদগামী কিছু সেনা সদস্য সংবিধান ভেঙে সেই নৃশংস কাজ করেছিল। এর পেছনে একটা নিখুঁত নকশা বা ম্যাটিকুলাস ডিজাইন ছিল। কিন্তু মজার বিষয় হলো 1975-এর 15 আগস্টের পর দলের নীতি নির্ধারকরা যখন গোপনে আলোচনায় বসলেন, তারা দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা তাদের এক প্রকার রাজনৈতিক পরাজয় এবং তাদের রাজনৈতিক পথেই ভবিষ্যৎ তৈরি করতে হবে। কিন্তু 1975 আর 2024-এর মধ্যে একটা মস্ত বড় মনস্তাত্ত্বিক তফাৎ ছিল। 75-এ বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতাকে হারানো বিশাল বেদনা থাকলেও কর্মীদের একটা বড় সান্ত্বনা ও গর্ব ছিল, জনগণ তাদের ক্ষমতাচ্যুত করেনি, করেছে একদল সামরিক চক্র। অথচ 2024-এর অগাস্টে যখন শেখ হাসিনা দেশ ছাড়লেন, তখন ডক্টর ইউনূস ক্ষমতা দখল করে আমেরিকায় যাওয়ার পূর্ব পর্যন্ত আওয়ামী লীগ কর্মীরা চরম অপমানিত ও হতভম্ব বোধ করছিলেন। কেন? কারণ তাদের মনে হচ্ছিল দেশের সাধারণ জনগণ হয়তো তাদের প্রত্যাখ্যান করেছে, জনগণ তাদের ক্ষমতাচ্যুত করেছে। এই মনস্তাত্ত্বিক গ্লানি কর্মীদের স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু রাজনৈতিক পর্দা সরতে সময় লাগে না। এই অপমান ও গ্লানি ঝেড়ে ফেলে কর্মীরা আবার কবে সোজা হয়ে দাঁড়ালো, যখন খোদ ডক্টর ইউনূস আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনের মঞ্চে দাঁড়িয়ে বিশ্ববাসীর সামনে নিজেই ফাঁস করে দিলেন আসল সত্য। ইউনূস স্পষ্ট করলেন 2024-এর এই ঘটনা কোনো স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল না, বরং তার নিজের ভাষায় এটা ছিল এক অ্যামেজিং ম্যাটিকুলাস ডিজাইন এবং এক নিখুঁত পরিকল্পিত নকশা। শুধু তাই নয়, তিনি সেই মঞ্চে এই ম্যাটিকুলাস ডিজাইনের অন্যতম মাস্টারমাইন্ড মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিলেন। এরপর একে একে অন্য মাস্টারমাইন্ডরাও তাদের কাজের মাধ্যমে জনগণের সামনে চিহ্নিত হতে শুরু করলো। এর সাথে যুক্ত হলো আরো কিছু অকাট্য প্রমাণ। সত্য কথা বলার অপরাধে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিওতে জুলাইয়ের রাজপথে উগ্রপন্থী জঙ্গিদের উপস্থিতি স্পষ্ট হলো। পাবনায় এক বিএনপি নেতা গর্ব ভরে বক্তব্য দিয়ে বললেন, তার নেতৃত্বে যদি ওইভাবে পুলিশ হত্যা না করা হতো তবে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো যেত না। একইভাবে জুলাই ষড়যন্ত্রের এক সমন্বয়ক টেলিভিশনের পর্দায় বসে মেট্রো রেল ধ্বংসের কৃতিত্ব দাবি করলেন। অনেকেই পুলিশ হত্যার দাবি করলেন এবং স্বীকার করলেন এই সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কাজগুলো না করলে শেখ হাসিনা সরকারের পতন সম্ভব হতো না। সর্বশেষ বিএনপির সংরক্ষিত এমপি নীলুফার মনি এক টক শোতে স্পষ্ট করে দিলেন যে জুলাই আন্দোলনে যারা মারা গেছে তারা সবাই পুলিশের গুলিতে মরেনি। মিছিলের পাশের মানুষ হঠাৎ গুলি খেয়ে পড়ে গেছে, অথচ বুঝতেই পারেনি কে বা কারা কোথা থেকে গুলি চালালো। নীলুফার মনি অত্যন্ত দায়িত্ব নিয়ে এক পর্যায়ে বলেই ফেললেন, বাস্তবে 5 আগস্ট ছিল একটি রক্তপাতহীন সামরিক কূপ। যখন এই সমস্ত অডিও ভিজুয়াল তথ্য এবং প্রতিপক্ষের মুখ থেকে আসা স্বীকারোক্তি দেশের মানুষের ও আওয়ামী লীগ কর্মীদের সামনে এলো, তখন তারা পরাজিত হলেও আর মনস্তাত্ত্বিকভাবে অপমানিত রইল না। তারা বুঝলো জনগণ তাদের ক্ষমতাচ্যুত করেনি, বরং একটা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গভীর চক্রান্তের মাধ্যমে এটা করা হয়েছে। আর এখানেই শেখ হাসিনার রাজনৈতিক পরিপক্কতা। নীলুফার মনি বাস্তব অভিজ্ঞতা থেকে সামরিক কুইয়ের দিকে আঙ্গুল তুললেও বা 1975-এর সেনাবাহিনীর কিছু সদস্য জড়িত থাকলেও আওয়ামী লীগ কিন্তু কখনো কোনো পেশার সমগ্র মানুষকে বা সেনাবাহিনীকে ঢালাওভাবে দায়ী করেনি। 1975-এ আওয়ামী লীগ বলেছিল বিপদগামী কিছু সেনা সদস্য। এবারও ডক্টর ইউনূস বা কিছু সংবাদপত্র সম্পাদক এই মেটিকুলাস ডিজাইনের অংশীদার হওয়া সত্ত্বেও শেখ হাসিনা বা তার দল দেশের মূল চালিকা শক্তি সেনাবাহিনীর দিকে কোনো আঙ্গুল তুলছেন না। বরং রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা অত্যন্ত সহজ কিন্তু গভীর এক লাইনে বলেছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কিছু ভুল ভ্রান্তি হতে পারে,
তিনি তার ক্ষমতাচ্যুত হওয়াকে নিজস্ব ব্যর্থতা বা ভুল হিসেবে মেনে নিয়ে পরবর্তী অধ্যায় শুরু করছেন। কারণ তিনি জানেন রাজনীতির সামনের দিকে থাকে জনগণ আর দর্শন, আর পেছনের অন্ধকারে থাকে ষড়যন্ত্র, গুপ্ত ঘাতক, বুলেট, গ্রেনেড আর বোমা। চিলির আলেন্দে যেমন মৃত্যুর আগে বুলেটের তাড়া অনুভব করেছিলেন, বঙ্গবন্ধু যেমন 1973 সালে আলেন্দের মতো মৃত্যুর আশঙ্কা করেছিলেন, তেমনি শেখ হাসিনার 4 দশকের রাজনীতিতেও গ্রেনেড, বুলেট কম ছোটেনি। গান্ধী, কেনেডি, ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো বা গাদ্দাফি সবাই তো এই পেছনের অন্ধকারের শিকার। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে না পারাও যে এক ধরনের রাজনৈতিক ব্যর্থতা, শেখ হাসিনা সেটা স্বীকার করে নিয়েছেন। সাংবাদিক স্বদেশ রায় তার আর্টিকেলে দেখাচ্ছেন 1975-এর চেয়ে এবার আওয়ামী লীগ অনেক দ্রুততার সাথে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে। কেন? কারণ ইউনূস এবং তার সহযোগীদের একের পর এক কথায় স্পষ্ট যে তাদের 5 অগাস্টের মিশন শতভাগ সফল হয়নি। কেন সফল হয়নি? কারণ তারা শেখ হাসিনাকে সশরীরে হত্যা করতে ব্যর্থ হয়েছে। 2004 সালের 21শে অগাস্টের মতো 2024-এর 5 অগাস্টেও তারা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে পারেনি। আর এই কারণে ইউনূস সরকার দ্রুত বুঝতে পারে যে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বড় রাজনৈতিক কর্মসূচি ছুড়ে দেবেন। আওয়ামী লীগের মতো জনসমর্থিত দলের রাজনৈতিক কর্মসূচি কোনো অনির্বাচিত ও জনভিত্তিহীন সরকার মোকাবিলা করতে পারে না। তাই তারা সংস্কারের নাম করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা বাদ দিয়ে এক প্রকার বাধ্য হয়ে তথাকথিত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার গঠনের পথ নেয়। কিন্তু সেই নির্বাচনের মূল বাধা ছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা যেখানেই থাকুন না কেন, আওয়ামী লীগকে যদি স্বাভাবিকভাবে নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো, তবে শুধু নির্বাচনের মাঠ বা ফলাফল নয়, দেশের পুরো দৃশ্যপট বদলে যেত। তাই ক্ষমতাকে নিজেদের গোষ্ঠীর মধ্যে রাখতে তারা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখলো। সরকারকে এক প্রকার বৈধতা দিতে তৃণমূল আওয়ামী লীগ গড়ার চেষ্টা হলো, জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নেওয়ার চেষ্টা হলো, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আওয়ামী লীগকে ভাঙা সম্ভব হয়নি। এখন শেখ হাসিনা যে কর্মসূচি দিয়েছেন তা হলো তিনি এবং তার দলের দেশ ও বিদেশে থাকা সাজাপ্রাপ্ত নেতাকর্মীরা সকলে একসাথে দেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করবেন। এই কর্মসূচি কিন্তু খুব সাধারণ মনে হলেও এর গভীরের বার্তাটি অত্যন্ত শক্তিশালী। তিনি তার ক্ষমতাচ্যুতির জন্য কাউকে দোষ দিচ্ছেন না, কোনো প্রতিশোধের ভাষা ব্যবহার করছেন না, বরং বিচার বিভাগের প্রতি এই সর্বোচ্চ সম্মান দেখিয়ে তিনি দেশ ও বিশ্ববাসীকে বার্তা দিলেন যে ডক্টর ইউনূস মব ভায়োলেন্সের মাধ্যমে রাষ্ট্রে যে প্রতিহিংসার জন্ম দিয়েছিলেন, যার শিকার হয়ে দেশের বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ ও সেনাবাহিনী ধ্বংসের মুখে পড়েছে, শেখ হাসিনা সেই মব কালচার থেকে দেশকে বের করে এনে একটি সাংবিধানিক স্থিতিশীলতা আনতে চান। তিনি বলটি এখন সরাসরি বর্তমান সরকারের কোর্টে ছুড়ে দিয়েছেন। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছিল শেখ হাসিনা দেশের বিপুল উন্নয়ন করলেও প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছিলেন। শেখ হাসিনা নিজের ভুল স্বীকার করে নিয়ে এখন সেই ভাঙা প্রতিষ্ঠানগুলোকে জোড়া লাগাতে এবং দেশের স্বার্থে স্থিতিশীলতা ফেরাতে আইনি সহযোগিতার এক দৃঢ় অঙ্গীকার করলেন। নিরাপদ দূরদেশ থেকে সরাসরি মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়ানোর এই যে সিদ্ধান্ত, এটা শেখ হাসিনাকে ব্যক্তি জীবনে যে ঝুঁকিতেই ফেলুন না কেন, রাজনৈতিক ও দেশপ্রেমের এক চরম উঁচু বেদিতে তাকে বসিয়ে দিয়েছে। শেখ হাসিনার এই কর্মসূচির পর বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ রাষ্ট্রীয়ভাবে না হলেও একটি অনুষ্ঠানে বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হবে। আধুনিক সাংবিধানিক রাষ্ট্রে এই প্রকাশ্যে ফাঁসির কথা বলা কিন্তু এক ধরনের বর্বরতা বা মব মানসিকতারই বহিঃপ্রকাশ। শ্যামা ওবায়দ মুখে যাই বলুন, শেষ পর্যন্ত তাকেও সত্য ও সুন্দরের ওপর পা রাখতেই হবে। কারণ শেখ হাসিনা কোনো ষড়যন্ত্রের পথ নেননি, তিনি দিয়েছেন নিখাদ রাজনৈতিক কর্মসূচি। আর রাজনীতির পথ চিরকালই সত্য ও সুন্দর দিয়ে তৈরি হয়। রাজনীতির ভেতরে ষড়যন্ত্রকারী বা হত্যাকারীরা ঢুকে পড়তে পারে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে সুস্থ রাজনীতি। ক্ষমতাচ্যুত হবার 2 বছরের মাথায় এসে শেখ হাসিনা তার প্রথম রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন, যা শুরু হবে আগামী ডিসেম্বর নাগাদ। পথটা এখনো দীর্ঘ, আর এই দীর্ঘ পথ যে একেবারে শান্ত বা নিস্তরঙ্গ থাকবে তা কিন্তু বলা যায় না। প্রতি মুহূর্তে এই শুরুর আগে শুরু দেখতে এখন চোখ রাখতে হবে বাংলাদেশের রাজনীতির দাবার বোর্ডে। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।